সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগত জানাচ্ছি LB24-এর আজকের অনুষ্ঠানে। আমি মাহাথির মোহাম্মদ মিজান। আজকে আমরা আলোচনা করব কোটা ব্যবস্থার আদ্যোপান্ত নিয়ে। আপনারা সকলেই জানি যে কোটা ব্যবস্থার উপরে আজকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন। সেই রায়ের বিষয়ে আমাদের বিস্তারিত আলোচনা থাকবে। তার আগে আমরা কোটা ব্যবস্থা কিভাবে শুরু হলো, কোত্থেকে শুরু হলো, এইসব নিয়ে আলোচনা করব। আর এই আলোচনার জন্য আমাদের সাথে আজকে রয়েছেন নামে যার পরিচয় ডক্টর জাকির রেজওয়ানা। তিনি পেশায় একজন ডাক্তার হলেও তার পেশাগত জীবনের আগে থেকেই উনি সাংবাদিকতার সাথে জড়িত। উনি সংবাদ পাঠক হিসাবে দীর্ঘদিন থেকেই এই সাংবাদিক জগতে আছেন। বাংলাদেশে থাকতে উনি বাংলাদেশ বেতারে কাজ করেছেন, এখানে বিবিসিতে সংবাদ পাঠ করেছেন, বর্তমানে এখানে চ্যানেল এসেও উনি নিয়মিত সংবাদ পাঠ করেন। উনি অবশ্যই কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন, কিন্তু একজন রাজনৈতিক সচেতন ব্যক্তিত্ব হিসেবে আমরা ওনার কাছ থেকে আজকে এই আমাদের কোটা ব্যবস্থার বিস্তারিত বিষয় জানবো। অবশ্যই আমরা আজকের রায়ের উপরেই গুরুত্ব দিব, কিন্তু তার শুরুতে আমরা জানবো যে কোটা ব্যবস্থা কি এবং কিভাবে এর উৎপত্তি। ডক্টর জাকির রেজওয়ানা, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ আমাকে আজকে আমন্ত্রণ জানাবার জন্য। থ্যাংক ইউ। আমরা বিস্তারিত রায়ের পর্যায়ে যাওয়ার আগে আমরা আসলে অনেকেরই কোটা ব্যবস্থা সম্পর্কে কোনো ওইরকম ধারণা নেই। আসলে কোটা ব্যবস্থাটা কি, কোত্থেকে শুরু হলো, বা এটার পরিমাণটাই কি পরিমাণ, কোন ক্ষেত্রে, আর এটা নিয়ে তো আন্দোলনে বা কেন, আমরা এই বিষয় নিয়ে আমাদের রায়ের পর্যালোচনা যাওয়ার আগে আমরা এই বিষয়ে একটু আপনার কাছ থেকে জেনে নিই। জি প্লিজ। আসলে এই কোটা সংস্কার বা কোটা পদ্ধতিটাই মানে ইটস এ কমপ্লেক্স ইস্যু। এবং এটা যখন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 1972 সনে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু প্রথমে এই কোটা পদ্ধতি উনি করেছিলেন, মানে যেই উনি নিয়মটা করেছিলেন, সেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে আমাদের প্রথম সংবিধান তৈরি হওয়ার আগে। হ্যাঁ, এবং তখন একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ এবং আমাদের অনেক মানে আপামর জনসাধারণের অনেকে চলে গিয়েছিলেন মুক্তিযুদ্ধ করতে, এবং সঙ্গতভাবেই মানে আমাদের জাতির পিতা ওই কোটাটা নির্ধারণ করেছিলেন, এবং তখন কিন্তু মুক্তিযোদ্ধাদের খুব প্রেফারেন্স দেওয়া হতো। এখন সেটা আমি মনে করি যে অত্যন্ত যুক্তিসঙ্গত, এবং আমাদের মনে রাখতে হবে আমরা প্রায় ভুলে যাই এই বিষয়টা। তখন এটার নামটা ছিল ইন্টারিম রিক্রুটমেন্ট রুলস। হ্যাঁ, তার মানে হচ্ছে যে এই অবস্থায় প্রয়োজন, কিন্তু পরবর্তীতে এটা আবার রিভিউ করে অবস্থা ভেদে কি হয় না হয় সেটা পরে এটা সিদ্ধান্ত নেওয়া যাবে। হ্যাঁ, তখন মানে মুক্তিযোদ্ধা ছিল, উপজাতি ছিল, অনেকগুলো কোটা ছিল। যা হোক, পরবর্তীতে আস্তে আস্তে ওটা ওই আলোচনায় যাচ্ছি না, বিভিন্ন ধাপে বিভিন্ন সংযোজন হয়েছে, বিযোজন হয়েছে, হয়ে এই যে রিসেন্ট ঘটনা যেটা 2018-তে যেটা ছিল যে 56%-56%-এর মধ্যে 30% হলো মুক্তিযোদ্ধা এবং তার সন্তানদের এবং তার পোষ্যদেরও, মানে তার বংশানুক্রমে যারা আছেন তারা। তারপর 10% হলো নারী, 10% হলো জেলাভিত্তিক, 5% হলো 1% প্রতিবন্ধী, এরকম আছে আর কি। হ্যাঁ, তখন যখন ছাত্ররা নামলো এই সংস্করণের জন্যে, তখন এক পর্যায়ে কিন্তু প্রধানমন্ত্রী মানে একটু বিরাগের বশবর্তী হয়ে উনি বলেছেন যে আমি কোনো কোটাই রাখবো না। সেটা আমি মনে করি যে একজন প্রধানমন্ত্রী যখন ওথ নেন, উনি কিন্তু বলেন যে রাগ, অনুরাগ, বিরাগের বাইরে থেকে উনি এগুলো করবেন। যা হোক, এটা একটা ভুল হয়েছে, সেটা আমরা বলতেই পারি, আমরা তো রিওয়াইন্ড করে এটা ঠিক করতে পারি না, সেটা একটা জায়গায় হয়েছে। কিন্তু 18 সনে কিন্তু কোটা যখন তারা চেয়েছিল সংস্কার, কিন্তু কোটা যখন পুরোপুরি বাতিল হয়ে গেল, যে আলোচনাটা আমরা আনছি না সেটা হলো যে তখন যখন পুরোপুরি বাতিল হয়ে গেল, এবং তখন আমি একটা আর্টিকেল লিখেছিলাম যে কোটা নিয়ে জটা সুপ্ত বিসিভিয়াস। তার মানে এই যে কোটাটা যে বাতিল করে দেওয়া হলো, ইট ওয়াজ অবভিয়াস টুডে অর টুমরো এটা মানে বার্স্ট করবে। ইট ওয়াজ এ টাইম বম্ব। হ্যাঁ, যেইভাবে কোটা পদ্ধতি বাতিল করে দেওয়া হলো। তো আমার শুধু প্রশ্ন এটাই যে তখন কিন্তু না সরকার, না রাজনৈতিক দল, না শিক্ষাবিদ, না বিভিন্ন পণ্ডিতজন, না এই কোমলবতী শিশুরা, কেউ বলল না তখনই তো একটা আন্দোলন হওয়া উচিত ছিল যে আমরা তো এটা চাইনি। হ্যাঁ, কারণ এই যে দেখেন, তারপরে যখন এই যে 2021 সনে যখন একজন মুক্তিযোদ্ধার সন্তান মামলা করার পরে যে এই রায়টা আসলো জুন মাসে, হ্যাঁ, তো আমি লিখেছিলাম যে
মুক্তিযুদ্ধ এখন লিখেছে, কিন্তু দুদিন পরে যদি কেউ বলে যে আমার প্রতিবন্ধীর কোটা কই, আমার 1% কেন, নারীর এখন যেমন নতুন রায়ের নারীরা বাদ পড়ে গেছে, কেউ যদি নারীরা বলেন, কাজে এটা কিন্তু ওইভাবে বাতিল করে দেওয়া, কি কি করা উচিত ছিল সেই প্রসঙ্গ তো অবশ্যই আমরা আলোচনা করবো, কিন্তু ওইভাবে বাতিল করে দেওয়াটা সঠিক কাজ হয়নি। এখন যেটা হয়েছে, এখন এই মুহূর্তে যদি আপনি বলেন এই মুহূর্তে কোনো কোটা নেই, এবং আপনি যদি খুব চিন্তা করেন মুক্তিযোদ্ধার কোটা কিন্তু বাদ দিয়েছে সরকার, এটা সরকারি সিদ্ধান্ত ছিল। এখন সরকার বলছেন যে মুক্তিযোদ্ধাদের জন্য দেওয়া হবে, কেন রাজাকারের সন্তানরা, মুক্তিযোদ্ধার সন্তানরা তারা পাবে না কেন, কিন্তু সরকারই কিন্তু বাতিল করেছে, মানে এটা একটু কন্ট্রাডিকশন আছে। হ্যাঁ হ্যাঁ, তো আর আপনার যেটাই করুন না কেন আপনাকে কিন্তু সংবিধানের আলোকে বিষয়টা হতে হবে, এবং সেখানে কিন্তু বলা আছে যে অনগ্রসর জাতি। এখন অনগ্রসর যিনি থাকবেন তিনি কি সারা জীবনই অনগ্রসর থাকবেন কি না? হ্যাঁ, যেমন ধরুন একটা পরিবারে একজন যদি কোটা পেয়ে যান, তার ফ্যামিলিটা উঠে গেল, তিনি কিন্তু আর অনগ্রসর নাও থাকতে পারেন না। হ্যাঁ, তারপরে নারী সমাজ বলেন, হ্যাঁ আপনি হয়তো শুনবেন অনেক সময়, আমি স্ট্রং বিলিভার অফ মেরিটোক্রেসি। আমি যেমন এই দেশে কোনো অর্গানাইজেশন হলে আমি বলি যে এখানে কেন মেয়েদের একটা কোটা থাকবে। হ্যাঁ, এটা আমি বলি এই অর্থে যে আমরা শিক্ষিত, আমরা পুরুষদের চাইতেও অনেকে ভালো পজিশনে আছি, কিন্তু যেখানে দরকার, যদি কোনো নারী অনগ্রসর থাকে সেখানে দরকার। আপনি জানবেন একটা সমীক্ষায় বেরিয়েছে যে 2018 পরে 2018 থেকে 24-এর ভিতরে অনেক জায়গায় প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর নারী কোনো নেওয়াই হয় নাই অফিসে। হ্যাঁ, কাজে এই জিনিসগুলো আমাদের, সেটাই আমি বারবার বলি যে আমাদের একটা কোটা সিস্টেম করার পরে এটার জন্য পিরিয়ডিক্যালি রিভিউ হয়, কারণ সিচুয়েশন তো বদলায়। আমরা যে বটমলেস বাস্কেট ছিলাম সেখান থেকে তো আজকে আমরা অনেক উন্নতি করেছি। কাজেই এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখা দরকার। আমার সবচেয়ে হচ্ছে যে এখন যে আন্দোলনটা হচ্ছে, এই আন্দোলনটা 2018 সালে সমাধান হওয়া উচিত ছিল। জি জি, ঠিক বলেছেন। আচ্ছা, এই যে কোটা ব্যবস্থাটা, এটা কি শুধু বাংলাদেশেই নাকি অন্য দেশেও? না, সব দেশে, অনেক দেশে আছে, অনেক দেশে আছে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে যেমন ধরুন, আমি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কথা বাদই দিলাম, ভারতের কথাই ধরি। এই তো কয়েক বছর আগেও আপনার 80s-এও অনেক মামলা কোর্টে যাওয়া, কোটা পদ্ধতি নিয়ে, আমাদের একার না, ভারতেও হয়েছে, বারবার হয়েছে। হ্যাঁ, এবং তখন কিন্তু আপনি মন্ডল কমিশনের কথা শুনে থাকবেন, ওদের যে বিভিন্ন জেলাতে, ভারত তো এত বড় দেশ, বিভিন্ন জেলাতে যে তাদের অনগ্রসর উপজাতি যারা আছে তাদের জন্য একটা কমিশন করে দেওয়া হয়েছে, এবং সেই কমিশন রেগুলারলি সেটাকে রিভিউ করে। আর আমাদের আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন, যেমন আচ্ছা রায়ের ব্যাপারে যখন আসবো তখন হয়তো কথাগুলো আলোচনা আসবে, কিন্তু আমাদের শুধুমাত্র এই কোটা না, আমাদের প্রত্যেকটা দপ্তরে কিন্তু আবার আলাদা একটা কোটা আছে। ওইটার সঙ্গে ওইটা আমরা বলছি না, যেমন ধরুন একটা ডিপার্টমেন্ট যদি 14% থাকে যে তার পোষ্যরা পেল, ওটা কিন্তু আবার 56-56%-এর সাথে যোগ হচ্ছে। আমি কোথায় যেন দেখেছি এখানে বাংলাদেশে 256 ধরনের কোটা রয়েছে। এই যেটা বলেন আপনি আর কি, কোনো অফিস আদালতে পর্ষদের জন্য আমরা যে ডিসকাশনটা করছি এটা কিন্তু শুধুমাত্র প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর। জি 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 জি, অবশ্যই অবশ্যই। জি, আচ্ছা, আরেকটা বিষয় ছিল যে ধরেন যে এই যে আমরা যেটা জানি আর কি, যদিও বিষয়টা আমাদের এটা রাজনীতির বিষয় না, আসলে আমরা কিন্তু জানি বাংলাদেশ কিভাবে চলে। এটা এখনকার সময় না, বরাবরই বাংলাদেশ কিভাবে চলে এটা সবাই জানে, কার কথায় রাষ্ট্র চলে। তো আমাদের যে বর্তমান সরকার, তারা কি জানতেন না এই ইস্যুটা এতদিন পরে কেন এটা এইভাবে নিয়ে আসা হলো? এটা কি কোনো একটা উদ্দেশ্য ছিল? কিন্তু আপনি আপনাকে এটা দেখতে হবে যে আন্ডার দ্য সারফেস কি আছে। হ্যাঁ, অবশ্যই এই শুরুটা হয়েছিল একটা অরাজনৈতিক সমস্যা নিয়ে, ছাত্ররা শুরু করেছিল, কিন্তু আপনি যদি খুব অতীতে যাওয়ার দরকার নেই, আপনি যদি কয়েক মাস আগে যান, এই যে পিয়ন 400 কোটি টাকা, তারপরে বেনাজির, তারপরে যে বিভিন্ন ধনকুবেররা ব্যাংকের থেকে লোন নিয়ে চলে যাচ্ছে, এই অনিয়ম দুর্নীতি এগুলো শুনতে 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 এক পর্যায়ে দেখুন এখনকার যারা ইয়াঙ্গার জেনারেশন, এই যে যারা এখন যারা আন্দোলন শুরু করেছিল, তারা এই সরকার দেখেন, এই সরকার কিন্তু গত 14-15 বছর ধরে আছে। তার মানেটি কি? তারা এই ইয়াঙ্গার জেনারেশন যে হিস্ট্রিটা পড়ছে, ওরা কিন্তু উগ্রপন্থীদের তৈরি করা ইতিহাস পড়ছে না, তারা কিন্তু মুক্তিযুদ্ধের সপক্ষের এবং সঠিক ইতিহাসটাই তারা পড়ছে। তাহলে এত কিছু জানার পরেও তারা কিভাবে এরকম জাতির পিতাকে নিয়ে উদ্ভট মিছিল দেয়, যেগুলো শুনলে আমাদের গায়ের লোম খাড়া হয়ে যায়। তো আর সরকারের এই তাদের এই যে বিভিন্ন ধরেন, একটা পোল যদি আপনি
একদিন এটার মধ্যে বাড়ি দেন, আরেকদিন সেটা গাড়ি ধাক্কা লাগে, পোলটা অলরেডি উইক। তারপর আপনি 20 মাইল স্পিডে বাতাস আসলে পোলটা পড়ে যাবে। কাজেই এই কোটা সিস্টেমের যে পদ্ধতিটা মানে সিস্টেমটা, এটা নিয়ে তাদের ক্ষোভ ছিল। জি, আচ্ছা আরেকটা বিষয়। আর আপনি হ্যাঁ জি বলুন। না আপনি শেষ করেন। না আপনি মানে হ্যাঁ বলুন। না আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে ধরেন আন্দোলনটা যে উদ্দেশ্যে হোক না কেন, মামলাটাকে সামনে নিয়ে আসা হলো এবং রায়ের পরে যখন এই আন্দোলনটা শুরু হলো, এটা এই মাত্রায় যখন দেখছে যে এই আন্দোলনটার গতি অন্যদিকে চলে যাচ্ছে, খুব হাইটে চলে যাচ্ছে, তখন কি সরকার এটার কি থামানোর কোনো সুযোগ ছিল না তখন? প্রথমে যখন আন্দোলনটা শুরু হয়েছে তখন কিন্তু এটা আপনি বলবেন যে এখানে কি আপনার কি মনে হয় যে ধরেন যে সরকার প্রধান বা যে ওবায়দুল কাদের সাহেবেরও ওনাদের দুজনের দুটা উক্তি এই আন্দোলনটাকে খুব বেশি উস্কে দিয়েছিল। মানে এই আন্দোলনটা শুরু হলো, হ্যাঁ, তখন কিন্তু খুবই শান্ত ছিল। এই শাহবাগের মোড়ে আজকে কয়েক ঘন্টা বসতো, ওখানে কয়েক ঘন্টা বসতো। তখন যদি সরকার ডেকে বলতেন, যেমন এখন উনি ডেটটা আগিয়ে নিয়ে এসছেন, তখনই যদি আগিয়ে নিয়ে আসতেন, অথবা খুব দেরি হলেও যখন উনি বক্তৃতা দিচ্ছেন তখনও যদি বলতেন যে, কারণ আমাদের প্রধানমন্ত্রীর মধ্যে না একটা মাদারলি অ্যাটিটিউড আছে, উনি দেখেন না কীভাবে একদম ঘরোয়াভাবে কথা বলে, ওইটা আমি বলবো একটা কোয়ালিটি। হ্যাঁ, উনি যদি বলতেন যে না তোরা আয়, আমরা বসে মানে কথা বলবো, আলোচনা করব এবং বা আমরা সংসদে এটা তুলবো, হ্যাঁ, তাহলে কিন্তু এত দূর যায় না। এবং আপনি দেখেন যে যখন আপনি যেটা বলছিলেন যে ওবায়দুল কাদের, উনি কিন্তু সবসময় একটু ওনার কথাবার্তা যদি দেখেন তলে তলে, হ্যাঁ, তারপরে ছাত্রলীগই এটা সামাল দিয়ে ফেলবে। ছাত্রলীগ তো আপনার এই নিরাপত্তা বাহিনী না, হ্যাঁ, তারাও তো আরেকটা ছাত্রদল। হ্যাঁ, তারপরে উনি এটা বলার 20 মিনিটের মাথায় অ্যাটাক হয়েছে। হ্যাঁ, তারপরে এখন আবার ওই যে কি বলে শুট অ্যাট সাইট, এই ধরনের কথাবার্তাগুলো কিন্তু আমাদের মনে হয় আমাদের রাজনৈতিক নেতাদের, ওনারা আজকে সরকারে থাকুক বা বিরোধী দলের যারাই থাকুক, তাদের প্রত্যেকটা কথাই কিন্তু যে কোনোভাবে কোট হতে পারে। হ্যাঁ, কিন্তু ছাত্রলীগের কথা যদি বলেন, ছাত্রলীগের কাছে কিন্তু আমাদের অনেক ঋণ আছে। যেমন 52-এর স্বাধীনতা দিবসে ছাত্রলীগের অবদান আছে, 6 দফাতে ছাত্রলীগের অবদান আছে, দেশ স্বাধীনের মধ্যে অবদান আছে, এবং 90-এর হ্যাঁ স্বৈরাচার এরশাদের সময়ের অবদান আছে। যতই আমরা নূর হোসেন গণতন্ত্র মুক্তি পাক, ডক্টর মিলনের, কিন্তু পরবর্তী মানে ছাত্রলীগের কাছে আমাদের কিন্তু ঋণের শেষ নেই। হ্যাঁ, কিন্তু সেই ছাত্রলীগ আপনি লক্ষ্য করে দেখবেন যে এই মানে বিভিন্ন সময়ে রাজনৈতিক অস্থিরতা যখন হয়েছে, যখনই ইউনিভার্সিটি সিনে ডাই হয়েছে, তখন কিন্তু মানে কারো কখনো সাধারণ হিস্ট্রিতে নাই যে সাধারণ ছাত্ররা আপনার ওই ছাত্রলীগের যারা নেতারা হলের থেকে তাদেরকে বিতাড়িত করেছে, এটা কখনো কারো সাহসে কুলায়নি। এই প্রথম হলো। তাহলে এই পর্যায়ে ছাত্রলীগ আসলো কেন, এত মর্যাদা সম্পন্ন, যাকে আমরা বললামই তো যে ছাত্রলীগের কাছে আমাদের মানে ঋণের শেষ নেই। এইটা একটা বিষয়। আর একটা কথা হচ্ছে যে আমি বলবো যে আমাদের ইয়াঙ্গার জেনারেশন এটা কিন্তু মানে তারা যথেষ্ট স্মার্ট। হ্যাঁ, তবে এটাও ঠিক আমি বলবো যে আন্দোলনটা যখন আস্তে আস্তে মানে সরকার যখন রাজাকার এইসব কথাবার্তা বলা হলো, ঘটনাটা কি, ধর না আপনি আমার বন্ধু, আপনি আমার ওয়েল বিশ্বাস সবসময়, হ্যাঁ, কিন্তু আমি যদি সারা বন্ধুকেও আমি দূরে সরিয়ে দিই, আমি যদি সারাক্ষণই বলি যে না আপনি আমার শত্রু, আপনি আমার ফিলোসফির সাথে মেলেন না, বলতে 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 অ্যাট সাম পয়েন্ট আপনি সত্যিই আমার শত্রু হয়ে যাবেন। হ্যাঁ, মানে ঘরের মানুষদেরকে বিভাজিত করে ফেলেছে এই বর্তমান সরকার। এই জিনিসটা মানে আর আরেকটা বিষয় হলো যে ধরেন যে আপনার এই যে স্বাধীনতার প্রায় 53 বছর পার হয়ে যাচ্ছে প্রায়, এতদিন পরে আমাদেরকে আসলে এই যে এই ট্যাগ দেয়াটা যে রাজাকার, মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি, তারপরে চেতনা, এইসব বিষয়গুলিকে আমাদের আসলে জাতিকে আরো বিভাজিত করছে না? না, এই যে প্রত্যেকটা পলিটিক্যাল গ্রুপেরই কিন্তু একটা রেটরিক থাকে, একটা স্লোগান থাকে। হ্যাঁ, এইটাকে যে আমি খুব বড় করে দেখতে চাই তা না, কিন্তু কথা হচ্ছে যে মানে যেটা না, হ্যাঁ, আপনার মানে এখন একটা সরকারের আমি এই বর্তমান সরকারের 9টা ভালো সমালোচনা করে একটা যদি মানে সরকারের সমালোচনা করার অর্থই না যে আমি সরকার বিরোধী। আচ্ছা, আমরা আজকের রায়ের দিকে চলে আসি। তাহলে আজকের যে রায় হলো, যেটা আসলে ছাত্রদের প্রত্যাশিত ছিল, রায়টা তো হলোই, কিন্তু অনেকগুলি মানে ক্ষয়ক্ষতির পরে জীবনের বিনিময়ে এখানে আসলো। এই রায় সম্পর্কে আপনার মতামত কি বলতে চাচ্ছেন আপনি? আজকের রায় যেটা ছিল
অনেকেই বলেছিলেন যে কোর্টের রায়ের দিকে নাকি সকলের চোখ ছিল। আমার মোটেও তা মনে হয় না, কারোরই চোখ ছিল না। এটা খুবই একটা রিটেন স্ক্রিপ্ট, হ্যাঁ যদি বলি। এবং প্রধানমন্ত্রী বলেছিলেন যে এই রায়ে ছাত্ররা তোমরা খুশি হবে। এটা উনি খুব সারল্যের সাথে বলে ফেলেছিলেন, কিন্তু এটা না বললেই ভালো হতো, কারণ উনি জানেন কি করে যে এটা মানে হবে। হ্যাঁ, আর আপনি যদি রায়টা দেখেন, এই রায়টার ভিতরে কিন্তু কি বলা হয়েছে সেটা তো বড় আছে একটা কথা, আর কি বলা হয়নি সেটাও কিন্তু আরেকটা বিষয়। যেমন ধরুন, আপনি এখানে মুক্তিযোদ্ধা কোটা রাখলেন 5%, আপনি কিন্তু উপজেলা জেলা ভিত্তিক কোটাটা একেবারেই বাদ দিয়ে দিয়েছেন। হ্যাঁ, আচ্ছা, নারীর কোটা একেবারেই বাদ দিয়ে দিয়েছেন। হ্যাঁ, তো এইখানে আমার যেটা মনে হয় যে রায়টা একটা যে আরবিট্রারি নাম্বার 5, ওয়াই ইজ নট 1, ওয়াই ইজ নট 20, যদি মুক্তিযোদ্ধারা দেখা যায় যে এখনও তারা অনগ্রসর বা তাদের, আপনি যেইটাই করেন না কেন আপনাকে সংবিধানের আলোকে করতে হবে। আপনি সংবিধানের বাইরে, সংবিধানের যেই থিমটা নাই, হ্যাঁ, সেটার বাইরে গিয়ে আপনি করতেই পারেন না। আর কোর্ট একটা যেটা করতে পারতো এবার কোর্ট, সেটা হচ্ছে যে সরকার যেমন মানে বলটা কোর্টের মানে কোর্টে দিয়ে দিয়েছে সেটা যদি বলি, হ্যাঁ, তাহলে তারা কিন্তু আবার বলটাকে ফেরত পাঠাতে পারতেন সরকারের কোর্টে, সেটা হলে খুব ভালো হতো। তবে এর আগের রায়টাতে কিন্তু কোর্ট এই বিষয়টা, এই বলটা সরকারের কাছে দিয়েছিলেন, বলা ছিল ওখানে সরকার যদি চায়। না, এইটা এখনো আছে, আগেরটা শুধু না, এটা এখনো আছে। আমি যেটা বলছি যে যেমন প্রত্যেক যে না, আগের যেটা বলা ছিল ওইটা বলা ছিল যে সরকার যদি চায় এর পরিমাণ কম বেশি কিছু সে করতে পারে। এবারে বলা আছে, এখন বলা আছে না, আমি থাকতে পারবো, বলা আছে সংক্ষিপ্ত রায় যেটা আমরা পেয়েছি, পুরো রায়টা পাইনি, কিন্তু এক্স্যাক্টলি এই কথাটা বলাই আছে। কিন্তু বলার আগে আপনি একটা পার্সেন্টেজ দিয়ে দিয়েছেন। হ্যাঁ, এবং আমার যেটা মানে আমি বারবারই যে কথাটা বলতে চাই যে অন্যান্য অনেক দেশের মতো আমরা তো জানি না এখন, আমাদের কাছে কোনো মানে আমাদের একটা কমিশন গঠন হয়নি। আপনি ভারতের যে একটু আগে মধ্যে বললাম যে মন্ডল কমিশন, এরকম একটা কমিশন হলে এখানে সরকারি লোক থাকবে, শিক্ষিত লোক থাকবে, ছাত্রছাত্রীরা থাকবে, পণ্ডিতরা থাকবেন, সবাই মিলে। এখনকার নেসেসিটি কি? এখনকার নেসেসিটি 5 বছরের নেসেসিটি না। কিন্তু সরকার যেটা করেছে, দেখেন এখানের মধ্যে ক্যাচটা হলো কি যে সরকার একটা আরবিট্রারি দিয়ে দিয়েছে, এবং সরকার কিন্তু মানে একটা সস্তা বলবো না, মানে এটা হলো যে আপাতত আন্দোলনকে মাথায় রেখে, আন্দোলনকে ঠান্ডা করার জন্য একটা রায় দিয়েছে। এটার থেকে তো এই সব কিছুর প্রভাব থেকে তো আদালতকে আমরা অনেক উঁচুতে মূল্য দিই, কারণ সরকার ওই পলিটিক্স কোন দিকে গেল সেদিকে তো হয় না। কিন্তু আমি যেটা মনে করি যে আদালতের উচিত ছিল বলটা আবার ফের সরকারের ঘাড়ে দিয়ে দেওয়া, তাই এবং সরকার তখন এদেরকে আলোচনা করে, কারণ 2018 সালে আপনি মনে করে দেখেন যখন মানে বাতিল করা হলো, কোনো আলোচনা হয়নি, এখনো কিন্তু কোনো আলোচনা হচ্ছে না। কাজে আলোচনা করার পরে কিভাবে হবে সেগুলা যদি না করা হয়, এই কোটা এখন যেটা করেছে এটা যদি হয়ও, মানে কোটা ইজ এ কমপ্লেক্স ইস্যু। হ্যাঁ, মানে আমি বলছি এটা আবারও উদ্গীরণ হবে, মানে এটা চেইন রিঅ্যাকশন। যেমন ধরুন আপনি এখন যে মানে আমরা যেটা আজকে রায় পেলাম সেটা শুধু বলা হচ্ছে প্রথম এবং দ্বিতীয় শ্রেণী। হ্যাঁ, এখন তৃতীয় চতুর্থ শ্রেণীর কথা যদি ধরেন, আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, শুধু রেলওয়ের কথা ধরেন। হ্যাঁ, রেলওয়েতে কিন্তু মানে আপনার সন্তান এবং পোষ্যদের 40% কোটা আছে। হ্যাঁ, এখন তৃতীয় থেকে কেউ দ্বিতীয় শ্রেণীর হতে পারে, মানে ডিপার্টমেন্টাল প্রমোশন যেটা সেটা করে। অনেকে আছে না যে আর্মিতে দেখেন না যে কেউ সুবেদার থেকেও কমিশন র্যাঙ্কে যায়, কেউ আছে ডাইরেক্ট যায়। হ্যাঁ, তো ওই সব জায়গাতেই তো মানে অ্যাপ্রোপ্রিয়েট লোক দরকার। হ্যাঁ, তো সেইটা কিন্তু বলা হয়নি। কাজে আপনি যদি রেলওয়েতে দেখেন 40%, আবার আগে যেটা ছিল 56% বা 30-40 হোয়াট এভার যদি হয়, মিললে পরে আর থাকে কোথায়? সেইখানেও যদি আপনার প্রশ্নপত্র ফাঁস হয়, নেপোটিজম হয়, তাহলে আর তো থাকলো না। তা ঠিক, অবশ্যই। জি, আচ্ছা, তার মানে বিষয়টা এমন যে এই রায়টা নিয়েও আবার ভবিষ্যতে কোন একটা এটা আমি বলবো শুধু এটা সরকারি দল না, যেটা আমরা দেখলাম যে এখানে নারীদের কোটা টোটালি বাদ দেওয়া হয়ে গেছে। তো দুদিন পরে যদি নারীদের ভিতরে একজন যদি এটা মামলা করেন তখন কি হবে? জি, তারপরে মানে যেটা সমীক্ষায় বললাম যে 2018 থেকে 2026-এর ভিতরে অনেক অফিসে মানে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস গ্যাজেটেড অফিসার নারী নেই। আচ্ছা, এখন তাহলে এই যে রায়টা যে হলো, আপনার কি মনে হয় যে সরকার কিন্তু কারফিউ দিলেন,
পরিস্থিতি শান্ত করার জন্য এখন রায়টা হলো, যেটা ছিল কোটা বিরোধী আন্দোলনের সবারই দাবি ছিল, যদিও এর মাঝে অনেক কিছু ঘটে গেছে, তাতে কি আপনার মনে হয় এই রায়ের ফলে এই সমস্যাটা সমাধান হবে, বা এর যদি না হয় তাহলে কনসিকুয়েন্সটা কি হতে পারে এরপরে? দেখুন, মানে এই যে জীবনগুলো চলে গেল, হ্যাঁ, এগুলো কিন্তু এগুলো না হলেও পারতো। এগুলো মানে আমার মুখে হয়তো মানায়, আমি একজন সাধারণ নাগরিক, আননেসেসারি ডেথ ছিল, হ্যাঁ, কিন্তু হয়তো আমাদের প্রধানমন্ত্রীর মুখে না মানালে আমি একজন সাধারণ নগণ্য নাগরিক হিসেবে আমি বলতে পারি যে এইটা ঠেকানো যেত, হ্যাঁ, কিন্তু সেটা আস্তে আস্তে বাড়লো। এবং এটাও সত্যি যে এখন যে সরকার বলছে যে এটার ভিতরে অনেক উগ্রপন্থীরা ঢুকে গেছে, টু সাম এক্সটেন্ট এটা অস্বীকার করার উপায় নেই, হ্যাঁ, কারণ এটাকে রেখে দেওয়া হয়েছে। যখন বাড়িতে আগুন লাগে, আপনি যদি বাড়িতে আগুন লাগতে দেন, পাড়া প্রতিবেশী এসে তারা আলুটা পুড়িয়ে নেবে। এখন শুধু উগ্রপন্থী দল কেন, এখন অনেক ব্যক্তিগত লোক যে যার মতো ফায়দা লুটবে। কিন্তু আপনি এই ছোট ছোট কোমলমতি শিশুদের আপনি রাজপথে ছেড়ে রেখেছেন, সুযোগ করে দিয়েছেন, কেন আসবে না? আপনি দেখুন, তবে একটা জিনিস কি, মানে বিভিন্ন যেমন সড়ক, নিরাপদ সড়ক, হ্যাঁ, সবসময় কিন্তু ছোটরাই শুরু করে, হ্যাঁ, কিন্তু ওটা একটা রাজনৈতিক মোড় নেয় তখনই যখন রাজনৈতিক দলগুলো এসে যোগ দেয়। আপনি এরশাদ, মানে স্বৈরাচারী এরশাদের যে নিপাত যাক, সেটা যদি ধরেন, শুরু করেছিল কিন্তু ছাত্রছাত্রীরা, হ্যাঁ, তারপরে কিন্তু আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, যত দল বলেন সব, তখন কিন্তু খালেদা জিয়া, শেখ হাসিনা এক মঞ্চে বসে। এবং একটা জিনিস স্বীকার করতেই হবে, আওয়ামী লীগ মানে আগেরকার আওয়ামী লীগ, এখনকার আওয়ামী লীগ তো অনেক পরিবর্তিত, হ্যাঁ, তখন আওয়ামী লীগ, আমি সবসময় বলি যে এরা কিন্তু বিরোধী দলে থাকলেও এরা পাওয়ারফুল তখন। এবং যখন বিরোধী দলের সংগঠন থেকে ওনারা যখন আসলেন, রাজনৈতিক দলগুলো যখন একত্র হলো, তখন কিন্তু এরশাদের পতনটা হয়েছে, হ্যাঁ। কাজেই এখনও যদি পলিটিক্যাল কোনো মোড় নেয়, অবভিয়াসলি এখনও আমি এটা অস্বীকার করার উপায় নাই যে এখন কোনো রাজনৈতিক দলের মানে আন্ডার দ্য টেবল কোনো সাপোর্ট নেই, অবশ্যই আছে। তা নইলে তো এই বাচ্চাগুলো এতদিন এটা কন্টিনিউ করে কিভাবে, শুরুটা, হ্যাঁ, এটা আছে। তারপরে কি আপনি বলবেন যে যদি কেউ এর মাঝে ঢুকেও থাকে, তার দায়টা কি সরকারের না? সেটাই তো আমি বললাম যে আপনি যদি অরক্ষিত রেখে দেন, হ্যাঁ, তাহলে। আর আপনি যেটা বললেন কনসিকুয়েন্স তো অনেক রকম হতে পারে। যেমন ধরুন, আপনাকে কতগুলো যদি ইন্টারন্যাশনাল এক্সাম্পলই দেই, আমাদের তো এমনও ইতিহাস আমরা দেখেছি যে একজন ডিকটেটর 20 বছর ধরে শাসন করার পরেও তিনি মানে 700 লোককে স্কোয়ারে ওপেনলি ফায়ার করেও তারপরে তিনি অনেক বছর শাসন করেছেন। কাজে এই ধরনের হলে যে সরকার পতন হয়ে যাবে, হ্যাঁ, এটারও যেমন হিস্ট্রি আছে, তেমনি সরকার খুব দাপটের সঙ্গে চালাতে পারে, এরকম হিস্ট্রি আছে। বললাম না যে 700 জনকে মেরেও উনি কিন্তু মানে শাসন কাজ চালিয়ে গেছে। উল্টো দিকে আপনি যদি রোমেনিয়ার দেখেন, প্রেসিডেন্টকে দেখেন, উনি যখন ক্ষমতাচ্যুত ক্ষমতাচ্যুত হওয়ার 8 দিনের মাথায় কিন্তু তাকে যে মৃত্যুবরণ মেরে ফেলা হয়েছে, যে ফায়ারিং স্কোয়াড ওইটা দিয়ে ওনাকে মেরে ফেলা হয়েছে ওনাকে। কাজেই সব রকম উদাহরণ আছে। উল্টাপাল্টা যদি দেখেন যে আপনি ইউগোস্লাভিয়ার মার্শাল টিটোর কথা, যখন ইউগোস্লাভিয়া ব্রিটেন থেকে তারা স্বাধীনতা পেল, তখন কিন্তু মার্শাল টিটো চাননি যে ওই যে স্বাধীনতার ইমোশন নিয়ে কেউ অন্যরকম কাজ করবে, এটা উনি চাননি, হ্যাঁ। উনি একটা হলের মধ্যে ঢুকে হলোকস্ট স্টাইলে গ্যাস দিয়ে উনি ওই ভাবধারার কাউকে উনি রাখেন নাই, হ্যাঁ। এবং বলা হয়ে থাকে যে বঙ্গবন্ধু মার্শাল টিটোকে খুব ফলো করতেন বা ওনার খুব ফলোয়ার ছিলেন আর কি, হ্যাঁ। সে যাই হোক, সেটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু মার্শাল টিটো কিন্তু সবাইকে মেরে ফেলেছিলেন, একদম মেরে উনি ইউগোস্লাভিয়ার, আপনি না সমালোচনা করতে পারেন, কিন্তু ইউগোস্লাভিয়ার শাসন কিন্তু 50 বছর এই যে ইউগোস্লাভিয়া ছিল এত উন্নত হয়েছিল। এবং মার্শাল টিটো মারা যাওয়ার পরে দেখবেন এই ইউগোস্লাভিয়া ভেঙে 7-8 টুকরো হয়ে গেছে। কাজেই কনসিকুয়েন্স কি হবে, এটা কিন্তু সব ধরনের কনসিকুয়েন্সই আছে। এবং আমরা এদেশেই দেখেছি, এদেশে এমনও হিস্ট্রি আছে যে এই ধরনের অবস্থাতে নৌবাহিনী প্রধান, সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, তারা সব প্রকাশ্যে মিডিয়াতে এসে বলেছে যে আমরা 72 ঘন্টার সময় বেঁধে দিলাম, এর ভিতরে যদি আপনারা রাজনৈতিকভাবে এটা সমাধান না করেন তাহলে আমরা আর চুপ করে বসে থাকবো না। মনে করতে পারছেন নিশ্চয়ই, খুব বেশি অতীতের কথা না, সেই ধরনেরও কিছু হতে পারে। কিন্তু আমি বলবো যে
অনেকে যেভাবে ভাবছেন যে বর্তমান সরকার বা বর্তমান প্রধানমন্ত্রী চলে গেলে বিরাট একটা আমরা মানে দেশের একটা আমূল পরিবর্তন হবে, আমূল উন্নতি হবে, সেটা কিন্তু না। কারণ হচ্ছে, না আমি একটু শেষ করি না কথাটা, কারণ হচ্ছে যে এখন সবটাই খারাপ। মানে উনি থেকে গেলেও এটা যেই ঘৃণা, যেই বিদ্বেষ জনগণে নিয়ে থাকছেন, হ্যাঁ, যেটা আমি বললাম যে 700 লোককে মেরেও থাকতে পারেন আপনি, হ্যাঁ, সেটাও একটা খারাপ। আবার উনি চলে গেলেও একটা কথা খেয়াল রেখেন, আমার মনে হয় এটা বোধহয় টম পিটার্স বলেছিলেন যে গুড লিডার ক্রিয়েটস নট অনলি ফলোয়ার্স, গুড লিডার ক্রিয়েটস গুড লিডার। হ্যাঁ, আপনি একজন লিডার হিসেবে আপনার কতজন ফলোয়ার, সেটা কিন্তু আপনাকে গুড লিডারশিপের মানে ক্রাইটেরিয়া না। আপনি কতজন, আপনার পরে কয়জন লিডার তৈরি করতে পারেন। হ্যাঁ, যেমন ছোট্ট একটা এক্সাম্পল দিই, যখন স্বাধীনতা সংগ্রাম মুক্তিযুদ্ধ মানে শুরুর দিকে পশ্চিম পাকিস্তানেরা যখন বঙ্গবন্ধুকে নিয়ে গেলেন পশ্চিম পাকিস্তানে, হ্যাঁ, উনি তো সারাটা 9 মাস উনি ছিলেন, অনেকে আটক করে রাখা হয়েছে, কিন্তু উনি লিডার তৈরি করে গিয়েছিলেন। তখন আপনি তাজউদ্দিন বলেন, নজরুল বলেন, হ্যাঁ, মনসুর বলেন, মানে ওনার এই 4 নেতা যে অস্থায়ী মানে সংবিধান তৈরি, অস্থায়ী রাষ্ট্র করে সমস্ত কিছু চালিয়ে গিয়েছেন। আপনি দেখেন আজকে শেখ হাসিনা চলে গেলে এইটা তো একদম পুরো একটা ভ্যাকিউম। আওয়ামী লীগের কে আছে সেই, হ্যাঁ, মানে ওইটা তৈরি হয়নি। এই জন্য আমি মনে করি যে প্রত্যেকটা লিডারের কিন্তু তার মানে ফার্স্ট লাইন অফ ডিফেন্স, সেকেন্ড লাইন অফ ডিফেন্স, এই জিনিসটা তৈরি করে রাখা দরকার, যেটা বঙ্গবন্ধু করেছিলেন। উনি যদি ওইভাবে যদি লিডার তৈরি না করতেন, হ্যাঁ, তারা কিন্তু একদম বঙ্গবন্ধু থাকলে কি করতেন সেটা করেছে তারা। ওইটা না হলে আমার মনে হয় বাংলাদেশে আসলে যেভাবে হয় আর কি, যে পরিবারতন্ত্রের রাজনীতি আমাদের সাউথ ইস্টে এই সাথে মানে চলে আসছে। এবং আরেকটা বিষয় হলো যে ওনার পরিবার থেকে তো এমন কাউকে ওইভাবে তৈরি করেন নাই যে ওনার পরে কেউ হাল ধরবেন, যাক সেটা ভিন্ন বিষয়। কিন্তু যে রায়টা হলো, রায় হয়তো একটা সমস্যার সমাধান হয়েছে, যেটা ছিল না, আমি বলতেছি না একটা সমাধান হয়তো হয়েছে, কোনো সমাধানই হয়নি। না, আমি বলতেছি যে কোটার যে সমাধানটা, এটা হয়তো ওরা ঠান্ডা, যেটা না, এটা তো আরো না, এটা আরো নতুন করে প্যাচ লাগলো। আমি সেটাই বলতে আসতেছি আমি ওখানে, যে রায়টা হওয়াতে যেই প্রধান ইস্যুটা যেটা ছিল ওইটা কিন্তু এখন আর প্রধান ইস্যু না। এখন যেটা সমাধান হয়েছে এটা কিন্তু অনেক পরের ইস্যু হয়ে গেছিল। এখন সামনে যে ইস্যুগুলো আছে, যে 8 দফা কথা ছাত্ররা বলছে, সেই 8 দফার ভিতরে তো ওরা তো বলেছে যে আমাদের 1 দফা এটা আলাদা, যে আমরা কোটা এটা পরে দেখবো, হ্যাঁ, কিন্তু আগে তো ওই যে বলেছেন না যে যারা উস্কানি দিয়েছে তাদের পদত্যাগ, 8টা অনেকগুলো আছে, হ্যাঁ, তো সেইগুলো না করা পর্যন্ত তো মানে এখন কোটা সংস্কার নেই। এখন একটা মানে পুরো অরাজনৈতিক একটা ইস্যু মানে রাজনৈতিক একটা রূপ পেয়ে গেছে। এবং আরেকটা কথা হচ্ছে যে আপনি খেয়াল করে দেখবেন যে এত কিছু যে হয়ে গেল, কোথায় ইন্টারন্যাশনাল কমিউনিটি? জার্মানি একটা দিয়েছে, হ্যাঁ, মানে তোমরা ঠিক করে ফেলো। ইউরোপিয়ান ইউনিয়ন দিয়েছে। ভারত অবশ্য খুব মানে ট্যাক্টফুলি বলছে যে এটা তাদের ইন্টারনাল ইস্যু। সেটা আপনি শোনেন, ভোটের আগেও কিন্তু বলেছিল যে ইন্টারনাল ইস্যু। হ্যাঁ, আমার কথা হচ্ছে যে মানে এখন আমেরিকা তো একটু প্রশ্ন করলে উত্তর দেয়, হ্যাঁ, কিন্তু আমেরিকাও জানে যে এই অঞ্চলে মানে এই চীনা সাগরের অঞ্চলে, হ্যাঁ, এখানে আমেরিকার উদ্দেশ্য হচ্ছে টু কন্টেইন চায়না। হ্যাঁ, এখন চায়নাকে কন্টেইন করতে হলে আমেরিকা নিডস ইন্ডিয়া। কাজে যে কারণে আমেরিকা অনেক কথাবার্তা বলে, লোকে তো ভাবছে যে এইবার বোধহয় ইলেকশনে বাংলাদেশে কিছুটা, হ্যাঁ, পিটার হাসের অনেক কথাবার্তা, কাজেই মানে লোকে জানে যে মানে ভারতকে খেপিয়ে এই অঞ্চলে সেরকম কিছু করতে চাইবে না। আমি এই বিষয়টা কালকে আলোচনায় বলেছিলাম, কিন্তু এখানে আসলে বহির্বিশ্বের ওইভাবে তো সরাসরি হস্তক্ষেপের কিছু নাই। এত বড় একটা কারণ আপনি দেখেন, ইন্টারনেট নাই 72 ঘন্টার উপরে, একটা অন্ধকার ইয়ে। আর বিবিসি বাংলা আপনি লক্ষ্য করেছেন, বিবিসি বাংলা কিন্তু ঢাকা থেকে হচ্ছে না, এটা কলকাতা থেকে হচ্ছে, এবং কলকাতার ব্রডকাস্টাররা করছে। বহির্বিশ্বের কি আসলে এখানে কিছু করা ছিল, করতে পারতো? মানে এখানে তো সবই হচ্ছে যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি। এখন যদি মানে এখানে যদি মার্কিন বহির্বিশ্ব বলতে আমি প্রধানত মার্কিন যুক্তরাষ্ট্রের কথা ধরবো, ব্রিটেন ধরে তো আর লাভ নেই, এরা তো এখন পরাশক্তির পর্যায়ে নেই। হ্যাঁ, তো মার্কিন যুক্তরাষ্ট্র, তারপরে ইউরোপীয় ইউনিয়ন, এই দুটোকে আমি প্রধানত ধরতে চাই। এখন মার্কিন যুক্তরাষ্ট্র তার সব কিছুর উপর এটা স্বার্থ দেখবে, হ্যাঁ, তাই মার্কিন যুক্তরাষ্ট্র দেখছে যে এই অঞ্চলে তাকে যে প্রকারে হোক মানে মার্কিন যুক্তরাষ্ট্রে চায়না কন্টেইন করতে হবে। কাজে চায়না কন্টেইন করার
প্রধান সাহায্যকারী দেশ হচ্ছে ভারত। ভারতকে আমেরিকা কখনোই একটা কালে তো ভারতকে বলতো না যে ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখা হয়। তাহলে তার মানে অর্থ হলো গিয়ে যে বহির্বিশ্ব আসলে এখানে চাইলেও কিছু করতে পারে না। আপনি যেটা বললেন না যে চাইলে করতে পারে না, তাহলে চাইবে কেন? না এই তো সেটাই তো কথা। তার মানে ভারতকে খেপাবে না, তার মানে বাংলাদেশের মানুষ সাফার করলো, তার করণীয় কিছু নেই। যদি বিষয়টা এমনই হয় যে চায়নাকে ঠেকানোর জন্য ভারতকে তাদের প্রয়োজন, তার মানে ছোট ছোট দেশ যেখানে আছে ওদের যত কিছু হোক না কেন, ওর কোনো ভূমিকা রাখতে পারবে না এখানে, চাইলেও পারবে না। না, ভারতের সাথে দেখেন ভারত আমাদের অনেক সাহায্য করেছে, অস্বীকার কোনো উপায় নেই। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সঙ্গে আমাদের এটা একটা নিকটবর্তী দেশ। হ্যাঁ, আমাদের পুরো বর্ডারটা কিন্তু মায়ানমার ছাড়া আর ওই পানিটুকু ছাড়া পুরোই ভারত। হ্যাঁ, ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্ব সম্পর্ক আছে, তাদের কাছে আমাদের অনেক ঋণ আছে, কিন্তু আমাদের সম্পর্কটা না একটা অসম হয়ে গেছে। হ্যাঁ, অসম বন্ধুত্বের সম্পর্ক কখনো অসম হতে পারে না। হ্যাঁ, এটা মানে আমরা অনেক দিক থেকেই ভারতের উপর নির্ভরশীল এবং ভারত আমাদের উপর নির্ভরশীল, তাদের একটা বড় বাজার আমরা। হ্যাঁ, বাজার ছাড়াও আরো একটা বিষয় আছে, ওদের যে 7টা রাজ্য আছে, ওই যেটাকে চিকেন নেক দিয়ে আছে, সেগুলো আলোচনা করতে গেলে আরেক এপিসোড। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে আপনি যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা ধরেন, বিশ্বযুদ্ধে যারা অ্যালাই ছিল, আমেরিকা তখন জার্মানি তারপরে আপনার জাপান, এরা তো সবাই আমেরিকার বিরুদ্ধে ছিল, তাই না? তো যুদ্ধের পরে সবই কিন্তু স্ট্র্যাটেজিক। আপনি যুদ্ধের পরে, হ্যাঁ, যুদ্ধের পরে কিন্তু সেই জার্মানি, সেই ব্রিটেন, মানে এরাই কিন্তু আবার আমেরিকার বন্ধু হয়ে গেল। হ্যাঁ, কাজেই কোনো কিছুই বন্ধুত্বটাও স্থায়ী না, শত্রুতাটাও স্থায়ী না। এটা কখনো এটা মানে এটা একদম স্ট্যাটিক, কখনো বহির্বিশ্ব সম্পর্ক এমন হয় না, এটা সময় সময় পরিবর্তন হয়, এটা স্বাভাবিক। আমি মনে করি ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো থাকা উচিত। যেমন বিএনপি একটা জিনিস খুব ভুল করে, এই যে মানে এই ভারতীয় পণ্য বর্জন, তারপরে মানে বিএনপিরও কিন্তু উচিত যে ভারতের সম্পর্কটা ভারতের সঙ্গে একটা ভালো সম্পর্ক করা, না তেমনি ভাবে করতে পারেন, প্রতিবেশী পরিবর্তন করতে পারেন। এক্স্যাক্টলি, বিএনপিরও উচিত ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখা, না খেপানো। আর ভারতেরও উচিত যে বাংলাদেশ বন্ধু, কোনো একটা দল ভারতের বন্ধু না, বা বাংলাদেশের দল আজকে আওয়ামী লীগ আসুক, হ্যাঁ আজকে আওয়ামী লীগ আসুক, কালকে বিএনপি আসুক, এটা বদলাবে, পরশু যেই আসুক না কেন, ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ, ভারতের উচিত ভারত বাংলাদেশের সাথে বন্ধুত্ব করবে। কিন্তু কোনো মানে এই জিনিসটা মানে কোনো পার্টিকুলার সম্পর্ক মানে দল বা ব্যক্তির উপরে না। কিন্তু এই জিনিসটা আমি বলবো যে বিএনপি কিন্তু বেশ হার্ড লাইনে যায় ভারতের সঙ্গে। এইটা আমি মনে করি যে খুব মানে একটা ম্যাচিওর বুদ্ধি না। যাই হোক, আমাদের আলোচনাটা অন্যদিকে চলে যাচ্ছে। কিন্তু আসলে বিষয়টা হলো গিয়ে যে আমি আসলে ভারতকে দোষ দিই না। কালকে আমি কথাটা বলেছিলাম, ভারতকে আমি দোষ দিব না, যে কোনো দেশ তার নিজের স্বার্থ দেখবে। কিন্তু আমার দেশ, আমার সরকার কেন দিচ্ছে সেটা কিন্তু আমার জবাবদিহি করার দায়িত্ব আমার। এপিসোড দরকার আছে, যাই আমরা ওদিকে যাবো না, আমরা আলোচনা শেষ করবো। আমরা অনেক আলোচনা করলাম, অনেক বিষয় জানতে পারলাম। আসলে অনেকে কিন্তু বিষয়গুলি জানে না, এই যে তথ্যগুলি আপনি উপস্থাপন করলেন, অনেকেই জানে না, কোটাটা কোত্থেকে আসলো, কেন আসলো, কি দরকার, কারা হলো। হচ্ছে কি আমাদের আলোচনাটা মূলত আমরা প্রথম এবং দ্বিতীয় শ্রেণী আলাপ করছি, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে আবার তাদের নিজস্ব কোটা আছে, ওগুলো আমরা কিন্তু বিশ্ববিদ্যালয় বলেন, সকল শিক্ষা প্রতিষ্ঠান। আরেকটা কথা আমি ইন্টারেস্টিং আমি মিস করে গেছি, সেটা হলো যে আপনি কোটাটা যে পাবেন, অনেকে বলছেন চাকরির ক্ষেত্রে, না রে বাবা, এটা চাকরির ক্ষেত্রে না, এটা হচ্ছে আপনি কলেজে ভর্তি হবেন, হ্যাঁ একই মানুষ কলেজে ভর্তি হবেন, তখন আপনি একটা কোটাটা একই কোটা ব্যবহার করবেন, তারপরে আবার আপনি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হবেন ওই একই কোটা, তারপরে আপনি চাকরি পাবেন ওই সেম কোটা, আপনি প্রমোশন পাবেন ওই সেম কোটা। ভারতে কিন্তু এটা না। আপনি দেখেন, যেটা আপনি একটু আগে প্রশ্ন করেছিলেন যে কোন দেশে কিরকম, ভারতে কিন্তু ওয়ান্স ইউ ইউজ দ্য কোটা, দ্যাটস ডান, আপনি কিন্তু এই সেম কোটা ক্রমান্বয়ে ব্যবহার করতে পারবেন না। 2018-তে সাধারণ ছাত্র সংরক্ষণ অধিকার সংরক্ষণ পরিষদ যখন ছিল, এটা একটা দাবিই ছিল, আপনি কোটার সুযোগটা একবার ব্যবহার করবেন, বারবার করা যাবে না। মানে আমার কথা হচ্ছে যে রিয়েলি কিন্তু মানে এটার একটা ঢেলে সাজানো বর্তমান প্রেক্ষাপটের সাথে যেটা যায়, হ্যাঁ মানে হ্যাঁ ইনক্লুসিভ সবাইকে নিয়ে, কারণ এটা আমি শুধু সরকারের দোষ এটা আমি বলবো না। আপনার বলেন বিরোধী দলের নেতাগুলো 2018 সালে কেন একজন আওয়াজ করলো না, যখন আমি ক্ষুদ্র মানুষ লিখলাম যে কোটা নিয়ে জটা সুপ্ত বিসুভিয়াস, তো
এটা তো পলিটিক্যাল লিডাররা তখনই করা এই আন্দোলনটা এখন কেন, তখন করা উচিত ছিল। আমাদের রাজনীতিবিদদের অনেক ব্যর্থতা আছে, তারাও চায় এটা জিয়ে রাখতে, যথাসময়ে অনেক কিছু তারা তারা চায় বুঝতে এটা পারে জিয়ে না। রাখতে এবং সময় মতো তারা এটা একটু থাকুক ফাঁক ফোকর কোনখান দিয়ে এটা ইউজ করা যায়। জি, হ্যাঁ, জি। সরকারের যেমন চায়নি, রাজনৈতিক দলগুলো চায়নি, আর আমাদের পণ্ডিতদের কথা আর কি বলবো, শিক্ষক পণ্ডিত দেখেন মাছের পচন শুরু হয় মাথা থেকে। কাজে যখন কোনো একটা দেশের শিক্ষকরা পণ্ডিতরা যখন সুস্থভাবে তাদের মধ্যে তারা যখন সুস্থভাবে চিন্তা করে না, তাদের যখন পচন শুরু হয়, সে জাতির পচন অসম্ভব, মানে ঠেকাবে কে? একটা বিষয় আমি বলে আমি শেষ করব। আমার মনে হয় বাংলাদেশের কিছু কিছু ক্ষেত্রে, যেমন শিক্ষা প্রতিষ্ঠানে, তারপরে ছাত্রদের যে দলীয় রাজনীতিটা বন্ধ হওয়া উচিত। কেন উচিত আমি বলি, অনেকেই তর্ক করবে যে হ্যাঁ ছাত্ররা তো এত ভূমিকা ছিল, এই ছিল সেই ছিল, এই ভূমিকা এটারও আপনি আরেক এপিসোড করতে হবে। আমি কেন এই বলছি, দেশেও কিন্তু আছে স্টুডেন্ট, আপনার অক্সফোর্ডে কেমব্রিজে কি লেবার আছে না? অবশ্যই আছে, কিন্তু এই দেশের সাথে তুলনা করে ওই বাংলাদেশে ওই কেন রাজনৈতিক তুলনা কালচার করবো এখন না? তৈরি হয় না। আমরা তো এই দেশের পর্যায়ে একদিন না, আসবো। ঠিক আছে, হ্যাঁ আসবো, কিন্তু আমরা তো এগোচ্ছি না, আমরা পিছিয়ে যাচ্ছি আরো। কোনো লক্ষণ দেখছি আমরা যে আমরা রাজনীতিটাকে পরিশীলিত পর্যায়ে নিয়ে যাব? লক্ষণ তো দেখছি না তো আমরা। আপনি তো আগে আপনি এস্টাবলিশড রাজনৈতিক দলগুলো তারা তো আগে পরিশীলিত ওই হবে, একই তো তারপর তো কথা, স্টুডেন্টদের। একই তো, ওই বললাম না ওখানে এই হলো। ব্যাপারে আমি আলোচনা করতে পারি, কিন্তু আপনি আমাকে কি আরো 1 ঘন্টা দেবেন? কোনো দরকার নেই, আমরা আলোচনা এখানে শেষ করব। অনেক ধন্যবাদ আপা আপনার মূল্যবান যে তথ্যবহুল আলোচনার জন্য। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের অনুষ্ঠান এটুকুতেই আমরা সমাপ্ত করব। যাই হচ্ছে, বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী হিসেবে আমরা চাই যে বাংলাদেশের যে সমস্যাটা তৈরি হয়েছে তা সুষ্ঠু সমাধানের পথে যাক, বাংলাদেশ সুস্থিরভাবে তার গতি ফিরে পাক, আমরা যেন আবার স্বাভাবিক জীবনে সবাই ফিরে যেতে পারি, এই প্রত্যাশা কামনা করে আমরা আমাদের আজকের অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ সকলকে।